নমস্কার, হ্যালো ডিডি ক্যারিয়ার প্লাসে আপনাদের সকলকে স্বাগত। WBCS এর ইন্টারভিউয়ের প্রস্তুতি, এটাই আজকে হ্যালো ডিডি ক্যারিয়ার প্লাসের আলোচনার বিষয়। এই নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন জয়েন্ট কমিশনার অফ রেভিনিউ, পশ্চিমবঙ্গ সরকার, সৌম্য মুখার্জি। আমার সৌভাগ্য যে সৌম্যদার বহুবার আমি সাক্ষাৎকার নিয়েছি। আচ্ছা, এবার সাক্ষাৎকারের বিষয়টাই হচ্ছে যে WBCS এর ইন্টারভিউয়ের প্রস্তুতি। ঠিক, গ্রুপ এ এবং গ্রুপ বি এই দুটোর ইন্টারভিউ সামনে আছে, নোটিফিকেশন হবে, কিন্তু তার একটা প্রস্তুতি দরকার। কিভাবে প্রস্তুতি নেবে সেটা আমরা জানবো, কিন্তু সবার জন্য যারা WBCS এর পরীক্ষা পাশ করেছে, যারা পরীক্ষা দেবে, প্রস্তুতি সবার জন্য একটুখানি ফার্স্টে জেনে নিই যে গ্রুপ এ গ্রুপ বি জিনিসটা কি, মানে কারা কারা গ্রুপ এতে পড়ে, কারা গ্রুপ বিতে পড়ে, একটু যদি সহজ করে জানতে পারি। খুব বেসিক একটা কোশ্চেন। WBCS পরীক্ষায় মাধ্যমে যেসব সার্ভিসে বা পোস্টে নিয়োগ হয় সেগুলোকে র্যাঙ্কের অনুসারে কিছু ভাগ করা আছে। গ্রুপ এতে যেমন আমরা চারদিকে দেখি যে বিডিও সাহেবরা কাজ করেন, যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ, কমার্শিয়াল ট্যাক্স অফিসার, রেজিস্ট্রেশন অফিসাররা কাজ করেন, বা অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার্স, কোঅপারেটিভ সার্ভিস অফিসার, এরকম 5-6টা সার্ভিস রয়েছে যারা WBCS এর গ্রুপ এতে এটা একটা গ্রুপিং, নাথিং মোর দ্যান দ্যাট। এরপরে হচ্ছে গ্রুপ বি, যেটা অনলি WBCS এর পুলিশ সার্ভিস, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসে যারা কাজ করেন, ওয়েস্ট বেঙ্গল গ্রুপ WBCS এর গ্রুপ বিতে তারা। গ্রুপ এ গ্রুপ বি মানে একদম কম বেশি ওইভাবে র্যাঙ্কিং হচ্ছে তা নয়, দুটোর একই সুযোগ সুবিধা বা ইত্যাদি রয়েছে, কম বেশি, মানে ক্ষেত্রটা আলাদা। আর গ্রুপ সি হচ্ছে গ্রুপের পদগুলোর অনেক সময় দেখা যাচ্ছে যে তার অ্যাসিস্ট্যান্ট, যেমন গ্রুপ এতে যদি বিডিও থাকে, গ্রুপ সিতে আছে জয়েন্ট বিডিও, ঠিক আছে। তো এরকম ভাবেই ল্যান্ড রেভিনিউর অফিসাররা গ্রুপ সির মাধ্যমে নিযুক্ত হন। এরকম 4-5টা সার্ভিস রয়েছে। আর গ্রুপ ডিতে হচ্ছে কোঅপারেটিভ ইন্সপেক্টর, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার, আর একটা, মানে টোটাল যদি সার্ভিস বা পোস্টগুলোকে বলি আমরা, গ্রুপ A, B, C, D 4টে ভাগে ভাগ করা আছে। তার মাইনে বা অন্যান্য সুযোগ সুবিধা ইত্যাদি বা কাজের পরিধি এসব দেখে ভাগ করা রয়েছে আর কি। মানে সেটা একটা নির্দিষ্ট তার মানে একাডেমিক, তার অ্যাচিভমেন্ট, তার স্কোর, ইন্টারভিউ সব মিলিয়ে একটা তার র্যাঙ্কিং ওয়াইজ সে ওইটা পেতে পারে সুযোগটা। তার যেরকম পরীক্ষার মাধ্যমে তার যেরকম স্কোর হবে, তার সেই র্যাঙ্কটা বা সেই অনুসারে তার কোন সার্ভিস সে পাবে সেটা ফাইনালাইজ হবে আর কি। আচ্ছা, এটা একটুখানি আমরা বোঝা গেল। এবার হচ্ছে এই গ্রুপ এ গ্রুপ বি মোটামুটি মানে টোটাল পাস করেছে, মানে কতজন ইন্টারভিউ দিতে চলেছে এবং কতজন ইন্টারভিউ দিয়ে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকম কোনো প্রেডিকশন বা এরকম কিছু ডেটা পাওয়া যেতে পারে? নিশ্চয়ই। এবার পিএসসি খুব সুন্দর একটি কাজ করেছেন, সেটা হচ্ছে যে 3,500-4 হাজার ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল, তার থেকে 519 জন গ্রুপ এতে ডেকেছেন এবং বলে দিয়েছে 135টা ভ্যাকেন্সি রয়েছে। ফার্স্ট টাইম বোধহয় আমরা মনে করতে পারছি যা ভ্যাকেন্সিটা ডিক্লেয়ার করেছেন। আর গ্রুপ বিতেও ওরকম গোটা 20-25 জনকে ডেকে ইন্টারভিউ নেওয়া হচ্ছে। তো এই টোটাল 500-550 জনকে ডাকা হয়েছে, তার মধ্যে ধরে নেওয়া যায় মোটামুটি 150 জন মতো গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বিতে নিযুক্ত হবেন। তবে বাকি যারা থাকবেন তারা কিন্তু পরবর্তীকালে গ্রুপ সি এবং গ্রুপ ডিতেও কিন্তু তারা কনসিডার্ড হবেন পরবর্তীকালে, যদি ওই ক্রাইটেরিয়া ওরা ফুলফিল করে আর কি। একদম, মানে ওই 135 প্লাস 10-15 জন যদি ওখান থেকে ধরি, 150 জন মতো সুযোগ একটা রয়েছে, রাইট। এবং এই 150 জন যদি বাদ দিই 550 থেকে, বাকি 400 জনের একটা সুযোগ থাকবে যে একাডেমিক মানে ইন্টারভিউয়ে অনেকটা স্কোর একটু হাই করে, হয়তো এবিতে না পেলেও বাড়িয়ে রাখা, যেটাতে হয়তো তাদের সিডিতে সেখানে ডাক পাওয়ার একটা সম্ভাবনা। একদম ঠিক। যারা এ আর বিতে ফাইনালি সিলেক্টেড হলো না, যখন সি আর ডি এর ক্রাইটেরিয়া গুলো বিচার করে সেগুলো যদি ওনারা পাস করেন রিটেনের মার্কসটা, তাহলে ইন্টারভিউ আবার দিতে হবে না, কিন্তু ওই ইন্টারভিউর মার্কসটাও তার কিন্তু ক্যালকুলেট করে তাকে একটা আবার অ্যাভারেজ করে, হ্যাঁ, প্রতিযোগিতা তাকেও কিন্তু গণ্য করা হবে আর কি। আচ্ছা, এখানে একটা সুযোগ রয়েছে, একটা সম্ভাবনা রয়েছে। এই বিতে হলো না মানে কিছু হলো না তা নয় ব্যাপারটা আর কি। আচ্ছা, এবার একটু করে আসবো যে এই যে মানে মোটামুটি আমরা ধরে নিতে পারি যে আমাদের হয়তো আর 1 সপ্তাহ 10 দিন বা 15 দিনের একটা সময় রয়েছে হাতে, তার মধ্যে একটা নোটিফিকেশন হয়ে যাবে। নোটিফিকেশন হলে মোটামুটি হয়তো 7 দিন 10 দিনের একটা সময় পাওয়া যাবে। এই শেষ মুহূর্তে দাঁড়িয়ে এমনি যারা WBCS A, B এই ক্যাটাগরিগুলোতে অ্যাকর্ডিং টু মেরিট তারা পেয়েছে, তারা যথেষ্ট বহুদিন ধরে অধ্যাবসায় করে তাদের বিষয় সম্পর্কে কোনো কিছু বলার জায়গা নেই, একদম ঠিক, তারা সেই জায়গাটা নিজেদের প্রতিষ্ঠা করেছে নিশ্চয়ই। কিন্তু সেই প্রতিষ্ঠা করা আর ইন্টারভিউয়ে এসে তাদের অ্যাপটিটিউডটাকে তুলে ধরা, সেই দুটোর জেস্টারের মধ্যে তো কোথাও পার্থক্য রয়েছে। একদম সেই জায়গাটা একটু জানতে চাইবো যে ইন্টারভিউতে মানে ইন্টারভিউটা কতটা আলাদা
একটা রিটেন ক্র্যাক করা, যেখানে নেগেটিভ আছে, মাল্টিপল চয়েস, ব্রড কোয়েশ্চেন আছে, শর্ট আছে, আর ইন্টারভিউ ক্র্যাক করা, দুটো বিষয়টা কিরম আলাদা? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এটা কিন্তু অনলি একটা ওরাল টেস্ট বা ভাইভা পরীক্ষা হচ্ছে না, এটা কিন্তু ক্যান্ডিডেটকে জাজ করা হচ্ছে তার পার্সোনালিটিটা কতটা সুটেবল। একজন অফিসার হিসাবে তার পার্সোনালিটি কতটা সুটেবল সেটাই কিন্তু জাজ করা হয়। একটি ছেলে বা মেয়ে পরীক্ষা, রিটেন পরীক্ষায় ভালো, তার নলেজ ভালো, সবই ঠিক আছে, কিন্তু দেখা গেল তার পার্সোনালিটি সামহাউ ম্যাচ করছে না। কারণ এই পোস্টগুলোতে WBCS এ গ্রুপ A B তে যারা কাজ করেন, যে অফিসাররা হন, তারা হচ্ছে গভর্নমেন্টের মুখ। বিভিন্ন জায়গায় তারাই পাবলিক ডিলিংস করেন, লোকের সাথে কথাবার্তা, আইন প্রণয়ন, আইনের এক্সিকিউশন করেন ইত্যাদি। সুতরাং এদের যাদের নেওয়া হচ্ছে, সুতরাং তাদের সেই মতন একটু পরীক্ষা করেই নেওয়া হয়। তো এটা হচ্ছে পিওরলি পার্সোনালিটি টেস্ট। কিন্তু পার্সোনালিটি টেস্ট যেটা হচ্ছে সেটা কিভাবে তারা দেখবেন, নিশ্চয়ই কথাবার্তার মাধ্যমে ওরা দেখবেন। তো সেখানে কিন্তু তার নলেজটাও অনেকাংশে টেস্ট হয়, এবং সেখানে ওপিনিয়নটা বিশেষ করে মর্যাদা পায় বেশি করে। ফ্যাকচুয়াল নলেজ তো তাদের আছে, পরীক্ষা দিয়েই তারা এসছে। সুতরাং ফ্যাকচুয়ালের সাথে সাথে কিছু কিছু ওপিনিয়ন ফরমেশনও থাকে, নিজস্ব ট্রেডস, এগুলো জিজ্ঞেস করা হয়। বিভিন্ন আঙ্গিকে তাকে কিন্তু পরীক্ষা করা হয়, তুল্যমূল্য একটা বিচার। তুল্যমূল্য বিচার। এবং যারা পরীক্ষা করেন তারা একদম বিদগ্ধ মানুষ এবং বহু এক্সপিরিয়েন্স তাদের রয়েছে। তারা কিন্তু জাস্ট কিছুক্ষণের মধ্যেই জাজ করে ফেলতে পারেন যে তাকে ওই পোস্টে কতটা স্যুট করবে বা করবে না, এবং সে মতন কিন্তু সে মার্কস পায়। মানে একটা ভালো রাঁধুনির কাছে যেমন সে একটা ভাতের চাল টিপে বুঝে দিতে পারে যে ভাতটা কতটা হয়েছে আর কতটা % হওয়া বাকি, তারাও সেটা করতে পারে। আচ্ছা, এই ক্ষেত্রে আর একটা জিনিস আমার মনে হয় যে এই যে যখন একজন মানুষকে জাজ করছে, অনেক সময় যারা এখন তো বলছে NEP 2020 যে রোড লার্নিং এ আস্তে আস্তে গুরুত্ব কমাতে, মুখস্থবিদ্যা, কিন্তু বহু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে অনেকেরই মুখস্থবিদ্যা খুব ভালো, তারা তার সুবাদে অনেক কিছু ডেটা মনে রেখে বা অনেক মুখস্থ করে অনেক রিটেন ক্র্যাক করে খুব সহজে। কিন্তু বহু ক্ষেত্রে দেখা যায় যে এই যে তাদের ব্যক্তিত্ব বা পার্সোনালিটি, কমিউনিকেশন, এই জায়গাগুলোতে কিন্তু তাদের বহু ক্ষেত্রেই একটা ল্যাকিং হয়। সেক্ষেত্রে যারা বুঝতে পারছে, আমি একজন ক্যান্ডিডেট হলে আমি নিজে বুঝতে পারবো যে আমার এই জায়গাগুলো ব্যারিয়ার হতে পারে, কমিউনিকেশন হতে পারে, পার্সোনালিটি হতে পারে, আমার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার হতে পারে, আমার ইনস্ট্যান্ট প্রম্পট আনসার দেওয়া, আমি তো নিজে জাজ করতে পারবো বা একজন ক্যান্ডিডেট পারবে। সেই জায়গাগুলোতে নিজেকে কিভাবে একটু একটু করে এই কদিন একটু ব্রাশ আপ করবে? খুব ভালো কথা। এখানে কিন্তু আমি আরেকটা পয়েন্ট অ্যাড করব, খুব ভালোই বলেছেন, যে নিজেকে বুঝতে হবে যে আমার কোন কোন জায়গায় প্রবলেম রয়েছে, সেই জায়গাগুলোকে ব্রাশ আপ করতে হবে। নলেজের ব্যাপার কিছুটা হতে পারে, কথা বলার ধারণ, কোনো মুদ্রা দোষ থাকলে সেটাকে যতটা পরিমাণে কমানো যেতে পারে, কখনো ইংলিশেও কোশ্চেন জিজ্ঞেস করতে পারে সেটা। কিন্তু আবার অনেকটা আবার কিন্তু নিজের চোখেও ধরা পড়ে না। সে হয়তো ভাবছে যে আমি খুবই তো ভালো বললাম, খুবই বলতে পারছি, ঠিকঠাক বলছি, তুমি কেন কোন জায়গায়, সেটা কিন্তু আরেকটা চোখ লাগে। মানে সে বন্ধু বান্ধব হতে পারে, যে হ্যাঁ সিনিয়র যারা পাস করেছেন তারা, বাড়ির লোকজনও তাকে, তার সামনেও যদি কিছু কথাবার্তা বলে, তারাও কিন্তু ধরে দিতে পারে যে এই প্রবলেমগুলো হচ্ছে, তুমি ঠিক করো একটু। না, আমি সেটাই বলছি, অনেক সময় হয় যে এগুলো অনেক সময় অনেকে জানতে চায়, সিনিয়র হিসাবে নিশ্চয়ই আপনার কাছেও চায় যে এই জায়গাগুলোতে আরেকটু কিভাবে গাইড করা যেতে পারে। অনেক সময় তো হয় যে আমাদের একটা ওপিনিয়ন দেওয়া, একটা সোশ্যাল ওয়ার্কও তো এটা একটা বড় কাজ। সেখানে তো অনেক স্টুডেন্ট যারা নিডি বা সেই জায়গাগুলোতে, তারা হয়তো সেই প্রত্যন্ত অঞ্চল থেকে, তারা হয়তো সেই কেয়ারটা পায় না। কিন্তু এখন তো অন্তত ডিজিটাল মিডিয়া বা ডিজিটাল মাধ্যমগুলো এত সক্রিয়, সেই জায়গা তো তারা এই গাইডেন্সটা পেতে পারে, ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে পেতে পারে। এবং সেই জায়গাগুলোতে আমি বলছি যদি একটু ধরে ধরে অন্তত একটুখানি বলেন যে মানে কিভাবে এই পার্সোনালিটি সে মেনটেন করবে, মানে ইন্টারভিউ ফেস করতে গেলে বা পার্সোনালিটি ডেভেলপমেন্টে যখন সে করবে, কিভাবে যাবে, যখন তাকে কি কি বিষয়গুলো মাথায় রাখতে হবে? তো প্রথমেই একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আগে নিজের সম্বন্ধে খুব ভালোভাবে তাকে জানতে হবে। সে তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, যেখানে পড়াশোনা করেছে, যেখানে যেখানে থেকেছে, সেই সব জায়গাগুলো সম্বন্ধে, এবং সেখানকার কত ধরনের মানুষ, কী ধরনের আছে, তার ডেমোগ্রাফি কীরকম, সেখানকার ইকোনমিক অ্যাক্টিভিটি কীরকম, তার জিওগ্রাফিক্যাল অ্যাট্রিবিউটস কীরকম আছে, এটা নিয়ে জানবো, এটাতেই থাকবো। কিন্তু সঙ্গে বন্ধু আছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন, এবং আপনার প্রশ্নটা ঠিক কি? হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার, আমি অরুণ ব্যানার্জি বলছি, গড়িয়া থেকে। বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, অরুণ ব্যানার্জি বলুন। আমার সাহেবকে দুটো প্রশ্ন। যে WBCS পরীক্ষায়, WBCS এতে বি গ্রুপের চাকরিগুলো কি, নাম্বার 1। আর পুলিশের চাকরিতে সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট কি WBCS পরীক্ষা দিয়ে হয় না অন্য পরীক্ষা দিয়ে?
আচ্ছা আর প্রত্যেক বছর কি ডাব্লিউবিসিএস পরীক্ষা হয়? শুনেছি 2-3 বছর হয়নি। এর আচ্ছা। কারণটা কি? আচ্ছা, অবশ্যই অবশ্যই আপনি সঙ্গে থাকুন, আমাদের বিশেষজ্ঞ রয়েছেন সঙ্গে, তিনি নিশ্চয়ই উত্তর দিয়ে দেবেন। খুব রেলিভেন্ট একটা কোশ্চেন। এখন ব্যাপারটা হচ্ছে যে ডাব্লিউবিসিএস এর গ্রুপ বিতে অনলি একটাই পোস্ট রয়েছে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, যেটা দিয়ে আইদার অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ কমিশনারেটে অথবা ডিএসপি র্যাঙ্কে চাকরি পাওয়া যায়। একদম প্রথমে আলোচনা হয়েছিল, উনি মনে হয় কিছুক্ষণ পরে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। হ্যাঁ, আর একটা ব্যাপার হচ্ছে যে সাব ইন্সপেক্টর অফ পুলিশ কিন্তু এটা আলাদা পরীক্ষা হয়, এটা ডাব্লিউবিসিএস দিয়ে হয় না। আর প্রত্যেক বছর যে ওনার যে আরেকটা কোশ্চেন ছিল যে প্রত্যেক বছর পরীক্ষা হয় কিনা, সেটা কিন্তু ডাব্লিউবিসিএস প্রত্যেক বছরই হচ্ছে, কিন্তু করোনার পর থেকে বা কোভিডের সময় থেকে একটু পিছিয়ে গেছে। পরীক্ষাটা প্রত্যেক বছরই হচ্ছে, মেবি দেখা যাচ্ছে 24-এর পরীক্ষাটা 25-এ গিয়ে শেষ হচ্ছে। সেটা সবকটা পরীক্ষার ক্ষেত্রেই সেশন অনেক সময় ল্যাগ করেছে, যে 6 মাসের পরীক্ষা হওয়ার কথা সেটা হয়তো 8 মাস পরেরটা গিয়ে আবার দেরি হয়ে গেল। এখনো পর্যন্ত মিস একটা আমরা দেখিনি, মানে আমার মনে পড়ে না কোনোদিন দেখেছি। একদম, মানে কোভিডের একদম ওই কোর পিরিয়ডটাতে মনে হয় কিছুটা গ্যাপ হয়েছিল, বাকিটা তো মানে কোনো একটা বছর যে নোটিফিকেশন হয়নি আমি দেখিনি কোনোদিন এখন পর্যন্ত। আচ্ছা, একদম এই প্রশ্নতেই থাকবো আমরা, যেটা ছিলাম যে এই পার্সোনালিটি নিজেকে কিভাবে জাজ করবে এবং নিজেকে কিভাবে প্রেজেন্ট করবে সবার সামনে। একটা জিনিস কথা উঠে আসছিল যে আমি যে জায়গায় থাকি, আমার লোকালিটি, তার হিস্ট্রি, জিওগ্রাফি, তার অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া, সেটা আমার লোকাল এরিয়া থেকে ডিস্ট্রিক্ট থেকে স্টেট থেকে ইন্ডিয়া, যদি আমি যাই আমার এটা একটা জায়গা, এটাকে কিভাবে সে নিজে আরো বেশি করে নিজের গ্রিপে আনবে, এটা একটা রিসার্চ ওয়ার্ক করতে হবে, নিজেকেই করতে হবে। ওটা কিন্তু অন্য কেউ চট করে দিতে পারবে না। ও সেই ইন্টারনেটে সার্চ করে সেই জায়গার ডেমোগ্রাফি, সেই জায়গার জিওগ্রাফি, সেখানকার ক্লাইমেট, সেখানে কি ধরনের ভেজিটেশন হয় ইত্যাদি জিনিসগুলো জানতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ কীরকম ডিভিশনস রয়েছে, সেখানে কতগুলো ব্লক, কতগুলো থানা, বা কিভাবে অ্যাডমিনিস্ট্রেশন চলে, কলকাতা হলে তার কিভাবে চলে, এগুলো একটু জানতে হবে। আর আরেকটা ভাবে করতে হতে পারে, একটু রেফারেন্স বই কাগজ এগুলো দেখতে হবে, যাতে এই জায়গাগুলোতে রিসেন্ট কি কি প্রবলেম ফেস করা হচ্ছে, তার কি কি সলিউশনস রয়েছে, সেগুলো কিন্তু একটু নিজেকেই রিসার্চ ওয়ার্ক করে করতে হবে। এবং এক্ষেত্রে গভর্নমেন্ট স্কিমগুলো ভীষণ জরুরি। গভর্নমেন্ট কি কি স্কিম অ্যাভেলেবেল আছে, ধরুন আপনাকে যদি বলা হয় যে আপনার এলাকায় যা যা প্রবলেম আছে দু একটা শুনতে চাই, এবং এই প্রবলেমগুলো অ্যাজ এ ভিডিও আপনি কিভাবে মানে সলিউশন করবেন, কোন স্কিমের আন্ডারে ফেলে সলিউশন করবেন, তাহলে কি কি স্কিম আছে জানতে হবে। তো এই গভর্নমেন্টের যে ইম্পর্টেন্ট 40-50টা স্কিম আছে, অনেকই তো রয়েছে, তো সেইগুলো একটু জেনে রাখা দরকার, ব্রাশ আপ করে রাখা দরকার, এগুলো রয়েছে। এবং আর একটা জিনিস মনে হচ্ছিল কথা বলতে বলতে, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় খেয়াল করি না, এই যে গ্রুপ এ গ্রুপ বি দুটোর কথা বলছি, নিশ্চয়ই ইন্টারভিউ কি একই দিনে একটা ইন্টারভিউ হবে, না গ্রুপ বির জন্য আলাদা, গ্রুপ এর জন্য আলাদা? আগে কিন্তু গ্রুপ এ এবং গ্রুপ বির জন্য আলাদা পরীক্ষা হতো, এখন কিন্তু গ্রুপ এ বি মিলিয়ে একটাই পরীক্ষা হয়। অর্থাৎ তার যদি চয়েস থাকে গ্রুপ এ এবং গ্রুপ বি, সে কিন্তু একটাই ইন্টারভিউ দেবে, যেখানে গ্রুপ এ এবং গ্রুপ বি দুটোর জন্যই তাকে কনসিডার করা হবে আর কি। তার মানে তাকে গ্রুপ এ কোন কোন জব ক্যাটার করতে পারে আর গ্রুপ বি তে কি কি, সেটা তাহলে টোটালটা তাকে জেনে যেতে হচ্ছে, এবং তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া, তাদের মানে মানে ওয়ার্কিং ফিল্ডটা কতটা এক্সটেন্ডেড সেটাও জানা, এবং তার কতটা পাওয়ার, কতটা তার মানে ক্যাপাসিটি, সবটা তাহলে ডিটেলসে তার মাথায় নিয়ে রাখতে হচ্ছে। অ্যাকচুয়ালি আপনি ঠিকই বলেছেন, তবে ওখানে একটা চয়েস শিট ফিল আপ করতে হয়, যে আমি যদি পাই তাহলে আমার ফার্স্ট র্যাঙ্ক কোনটা আমার থাকবে, ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস। এবার এই চয়েসগুলোর মধ্যে আমি প্রথম দুটো তিনটে সম্বন্ধে একটু ভালো জ্ঞান নিয়ে যাওয়াটাই ঠিকই আছে। অতগুলো সার্ভিস নিয়ে একজন ছেলে বা মেয়ে সে নতুন সার্ভিসে ঢুকতে চলেছে, অত জানা তার পক্ষে সম্ভব নয় আর কি। আচ্ছা, মানে প্রথমত দুটো চয়েস, দুটো বা তিনটে আমি বলতে পারি। আর পুলিশ সার্ভিস সম্বন্ধে একটু কিন্তু জানা দরকার আছে, কারণ ল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারগুলো, সে যদি গ্রুপেতেও চাকরি করে, পুলিশ সার্ভিসে কি কি হয়, কারণ ল অ্যান্ড অর্ডার ব্যাপারগুলো ঢুকে যাচ্ছে, সেটা একটু জানতে হবে। কারণ আর একটা জিনিস যেটা হয় যে এই সময় কি এরকম কোনো পরিস্থিতি আসে, মানে ইনস্ট্যান্ট তাকে কোনো একটা রকম বিপদ সংকুল এরকম একটা, বা হঠাৎ করে সৃষ্টি হওয়া কোনো সমস্যার এরকম তৈরি হওয়া, এরকম তার মধ্যে ফেলে দেওয়া হয়, মানে এরকম একটা সমস্যার কথা বলে যে আপনি যদি এরকম একটা পরিস্থিতি পান কি সিদ্ধান্ত নেবেন? নিশ্চয়ই, একদম সিচুয়েশন বেস করে ওনারা কোয়েশ্চেন করেন অনেক সময়তে, যে ধরুন আপনি এরকম একটা সিচুয়েশনে পড়লেন, তাহলে সেখানে কিভাবে আপনি সলিউশনটা করবেন, অথবা কোনো একটা ধাঁধা টাইপের ব্যাপার, এগুলো চটজলদি উপস্থিত বুদ্ধি ইত্যাদি টেস্ট করার জন্য কিন্তু ওনারা করতেই পারেন বা করেওছেন এর আগে আর কি। আচ্ছা, আর একটা জিনিস জানি, সেটা হচ্ছে যে মানে এই যে যাদের হবি থাকে, প্রত্যেকের তো যারা কিছু না কিছু হবি থাকে, সে বই পড়া হোক, গান শোনা হোক, কুকিং হোক, যে কোনো কিছু হোক, এই যে হবি, সেটা যখন প্রথমেই তো গেলে তাকে তো একটা অবশ্যই জিজ্ঞেস করবে যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, রাইট? হ্যাঁ, সেই জায়গাগুলোতে কি খুব সচেতনভাবে এই বিষয়গুলোকে ইন্ট্রোডিউস করে দেওয়া ভালো?
একটু আমি অ্যাড করবো এখানে, সবার কিন্তু হবি থাকে না, অনেকেই হয়তো গান শুনতে পড়তে ইত্যাদি ভালোবাসে, হ্যাঁ। কিন্তু সো কল্ড হবি বলে কিছু জিনিসটা থাকে না। নেই, আচ্ছা। ঠিক আছে, এটা কিন্তু একটা মেজর অনেকটা প্রবলেম অনেকের ক্ষেত্রেই দেখা দেয়। হ্যাঁ। তো ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে ইন্টারভিউতে যেটা দেখা হয় তার নলেজ কতটা ওয়াইড, অর্থাৎ বিভিন্ন বিষয়ে তার কতটা জ্ঞান রয়েছে পারিপার্শ্বিক, আর যেটা তারা হবি বলা হয় সেই হবিতে তার ডেপথ কিন্তু দেখা হচ্ছে। আমি বললাম আমার গান শোনা হবি, কিন্তু আমি গান শোনার দু একটা কোশ্চেনের বেশি উত্তর দিতে পারলাম না, তো সেটা তার হবি নয়। হবি মানে তার একটা ভালোবাসার, ভালো লাগার জায়গা, আচ্ছা। তার একটা ডেপথ নলেজ, ইনডেপথ নলেজ কিন্তু তার ওখানে এক্সপেক্টেড। সুতরাং কেউ হবি বললে সেটা কিন্তু মাথায় রাখতে হবে। একটুখানি সেই বিষয়ে গভীর জলে মাছ হতে হবে। আচ্ছা, এরপরে সঙ্গে অবশ্যই বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটা ঠিক কি? হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে এখানে বসতে গেলে, এই WBCS পরীক্ষায় বসতে গেলে কোয়ালিফিকেশন কি চাই? হ্যাঁ, আমি UP ডিস্ট্রিক্ট থেকে বলছি, চন্দ্র। আচ্ছা, হ্যাঁ, আপনি সঙ্গে থাকুন। আজকে আমাদের আলোচ্য বিষয় যদিও এটা নয়, কিন্তু তাও একটু ছোট করে বলে দিলে ওনার ভালো হবে। হ্যাঁ, এটা মিনিমাম একটা গ্র্যাজুয়েশন লাগে। গ্র্যাজুয়েশনের কোনো মার্কস লাগে না যে 50% 40% ওরকম নয়, গ্র্যাজুয়েশন পাস থাকলেই সেই পরীক্ষায় বসতে পারবে, WBCS পরীক্ষায় বসতে পারবে। আচ্ছা, আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। এবার আমরা যেটা ছিলাম, তার মানে হবি নিয়ে যখন যদি কেউ চায় যে আমি আমার হবিটাকে এনক্যাশ করব, তাহলে সেই হবিটা হবির মতোই হতে হবে, যাতে সেখান থেকে একটু গভীরে যদি প্রশ্ন একটা দুটো করা হয়, তিনি যেন সেটায় নিজেকে স্যাটিসফাই করতে পারেন যে আমার সত্যি এটা হবি। একদম এটা একটা। এবং কালচারাল হেরিটেজ, আমাদের কালচারাল যে ব্যাকগ্রাউন্ড, এবং আমাদের তো অন্তত ওয়েস্ট বেঙ্গলে প্রচুর কালচারাল মানে ডাইভার্সিটি রয়েছে আমরা জানি, সেইগুলো মানে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে। এই যে ইন্টারভিউগুলো হলো, সে নিজের রাজ্যকে কতটা চেনে, তার যে এত ডাইভার্সিটি সেগুলো সম্পর্কে সে কতটা অ্যাওয়্যার, সেগুলো তো কতটা নিশ্চয়ই জানাটা দরকার। এটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন করেছেন। অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলের, পুরো ওয়েস্ট বেঙ্গলের সম্বন্ধে একটু জ্ঞান রাখতে হবে। সেখানে যেমন বিভিন্ন জেলা আছে, তাদের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, তেমনি আবারও আর্ট এই নিয়ে কথা বলবো, কিন্তু সঙ্গে বন্ধু রয়েছে। আচ্ছা। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটা ঠিক কি? এবং আপনারা অবশ্যই দূরভাষে যোগাযোগ করলে টেলিভিশনের ভলিউমটা মিউট করে দেবেন। হ্যাঁ, আমার নাম বসন্ত কুমার মন্ডল। হ্যাঁ, বলুন। মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ, বলুন আপনার প্রশ্নটা ঠিক কি? আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। আমার প্রশ্ন দুটো। প্রথম প্রশ্ন হচ্ছে আগামী 25-এ WBCS কবে হবে, আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে ম্যারিডের থাকা পরেও কি এখানে কোনো অন্যভাবেও নিয়োগ করা হয়? মাফ করবেন কিন্তু কথাটা বললাম। আচ্ছা, অবশ্যই। ওনার দুটো প্রশ্ন। হ্যাঁ, অনেকের মনে অনেক রকম কোয়েশ্চেন থাকে। অ্যাকচুয়ালি প্রথম কথা হচ্ছে 25 সালের নোটিফিকেশন এখনো বেরোয়নি। 24 সালের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে সবে, তো সেটার পরীক্ষা হবে, প্রিলিমিনারি হবে, মেন হবে, তারপরে ইন্টারভিউর আগে হয়তো আবার 25-এর বেরোবে। আর অন্যভাবে নিয়োগের কথাগুলো, এগুলো ঠিক আমার মনে হয় অ্যাজ এ ক্যান্ডিডেট মাথায় রাখা উচিত নয়, কারণ এগুলো তো হয় না। কিন্তু এবার দেখা যাচ্ছে যদি আপনি ওই দিকে বেশি, নেগেটিভ দিকে বেশি মন দেন, তাহলে দেখবেন আপনার পজিটিভ যে জায়গাগুলোই কিন্তু মিস হয়ে যাবে। তখন আপনি না পারলেও মনে হবে যেন অন্যের জন্য আপনি পারেননি। কিন্তু আমি যে ভালো করে পড়লাম না, আমি যে ভালো করে জিনিসটাকে রপ্ত করলাম না, এবং সেই জায়গাটা নিজের দায়িত্বে নিজেকে পড়তে হবে। সুতরাং সবসময় পজিটিভ থাকুন এবং পজিটিভভাবে পরীক্ষাগুলো দিয়ে পাস করার চেষ্টা করুন। এই যে আমরা যে এখানে এসেছি, আমরা কোনোদিন এরকমভাবে শুনিনি বা দেখিনি যে অন্য কোনোভাবে রয়েছে। পিএসসি যথেষ্ট ভাবে মানে কি ট্রান্সপারেন্টলি কাজ করছে, এবং আপনি দেখুন রিসেন্টলি যে প্রত্যেকটা ক্যান্ডিডেটের কিন্তু রোল নাম্বার অনুযায়ী তাদের মার্কস কিন্তু 2021 সালের পরীক্ষার ওরা পাবলিশ করে দিয়েছে ওয়েবসাইটে। সুতরাং আমার মনে হয় পজিটিভভাবে কাজগুলো করাই বেটার হবে আর কি। ঠিক তাই, মানে কোনো ম্যাল প্র্যাকটিসের কথা না ভেবে ওই একটা সিট যদি থাকে সেটাই আমার, সেইভাবেই কম্পিটিশনে থাকাটা উচিত। আচ্ছা, আমরা যেটাই থাকছিলাম যে আমাদের এই যে এত ডাইভার্সিটি, নিজের রাজ্যকে জানাটা কতটা মানে ইন ডিটেলসে দরকার। হ্যাঁ, এই আর্ট অ্যান্ড কালচারটা ভীষণ ইম্পর্টেন্ট। আর বিশেষ করে ভারতের ইতিহাস পড়তে গেলে মনে হবে যেন কলকাতা পশ্চিমবঙ্গের ইতিহাস আমরা পড়ছি শেষের দিকটা, বিশেষ করে আধুনিক ভারতে। সুতরাং এখানে অনেক কিছু পড়ার, জানার ইত্যাদি রয়েছে।
বিভিন্ন মনুমেন্টস রয়েছে, বিভিন্ন আর্ট অ্যান্ড কালচার, সিনেমা থেকে সব শুরু করে সব কিছু। তো যতটা সম্ভব একটা অ্যাজ এ অফিসার কাজ করতে যাচ্ছি, সুতরাং ওই জায়গাগুলো একটু অ্যালার্ট থাকাটাই বাঞ্ছনীয়। আর সঙ্গে খেলার জায়গাটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, অনেকে খেলার জায়গাটা মিস করে যায়। এই খেলাধুলো স্পোর্টসের জায়গাটাও কিন্তু আপনাকে একটু ভালো করে দেখতে হবে। একদম। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষ যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সেটা এশিয়ান গেমস হোক, অলিম্পিক্স হোক বা চেস হোক, মানে বিভিন্ন ইভেন্টে আমরা দেখতে পাচ্ছি যে আমি অন্তত যদি 10 বছর আগেও ভাবি যে স্পোর্টসের যে জায়গাটা, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু স্পোর্টসে প্রচুর ছেলে মেয়ে উঠে আসছে এবং তারা কিন্তু নিজেদের জায়গা তৈরি করছে এবং মানে ইন্টারন্যাশনাল ন্যাশনাল ক্ষেত্রে আমরা তার এফেক্টটাও দেখতে পাচ্ছি। ফলে সেই জায়গাটা শুধুমাত্র ক্রিকেট ফুটবল একটা জনার থেকে বেরিয়ে আদার্স যে অ্যাথলেটিক্স বা স্পোর্টস ইভেন্ট, সেগুলোতেও কিন্তু পার্টিসিপেশন বাড়ছে। ঠিক। এবং অবশ্যই এটা নিয়ে কথা বলবো। সঙ্গে বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে, এবং আপনার ঠিক প্রশ্নটা কি? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো স্যার। বলুন, শুনতে পাচ্ছি। বলুন। হ্যাঁ স্যার, আমি পূর্ব বর্ধমান জেলার নৃসিংহপুর গ্রাম থেকে বলছি স্যার। বলুন। হ্যাঁ স্যার, আমি বলছি যে WBCS পরীক্ষায় যখন অ্যাবাউট ইয়োর সেলফ বলবে, মানে স্যাররা জিজ্ঞাসা করবে, তখন আমি কিভাবে তার উত্তর দেবো স্যার? অবশ্যই, একদম যদি বলেন খুব ভালো হয়। নিশ্চয়ই। আমি পূর্ব বর্ধমান থেকে সৌরভ ঘোষ কথা বলছি। একদম নৃসিংহপুর গ্রাম থেকে। সৌরভ সঙ্গে থাকুন, অবশ্যই আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। জেনারেলি বলি উত্তরটা, জেনারেলি ঘরে ঢোকার পরে, বসতে বলার পরে তারা কিন্তু ওই ইন্ট্রোডিউস ইউরসেলফ বা আপনার নিজের সম্বন্ধে কিছু বলুন এরকমভাবেই জানতে চান আর কি। তো সেক্ষেত্রে কিন্তু খুব বেশি সময় পাওয়া যাবে না, মোটামুটি 50 থেকে 60 সেকেন্ডের মধ্যে, 1 মিনিটের মধ্যে আমার সম্বন্ধে পুরো জিনিসটাকে একটু বলতে হবে, যে আমার বাড়ি কোথায়, আমি কোথা থেকে বিলং করছি, এবং আমার কি কি পড়াশোনা করেছি, তারপরে কি চাকরি করছি, যদি চাকরি করে থাকি ভালো, না করতে পারলে সেই সময়টা আমি কি করি, আমার কি কি হবি ইত্যাদি নিয়ে মোটামুটি একটা 50 থেকে 60 সেকেন্ডের একটা তৈরি করে রাখতে হবে। এবং সেখানে যদি কোনো অ্যাচিভমেন্ট এক্সট্রা থাকে, যে কোনো একটা বিশেষ পুরস্কার পেয়েছে, কোনো একটা মেডেল পেয়েছে, সেগুলোও যদি অ্যাড করে দেওয়া যায় সেটা কিন্তু ভালো। এবং এখানে মাথায় রাখতে হবে এই শেষটা করা যেতে পারে হবি বা ইত্যাদি দিয়ে, যাতে ওনার পরবর্তী কোশ্চেনগুলো হবি থেকে করতে পারেন এবং নিজের এলাকায় কমফোর্ট জোনে নিয়ে আসা যেতে পারে আর কি। একদম, মানে এটা বোঝা যাচ্ছে যে একদম নিজের একদম শুরু থেকে সে এখনো অবধি টিল নাও, আমি যদি আমার প্রেসি লিখতে বলি, মানে একদম যদি 10টা লাইনে নিজেকে ডেসক্রাইব করতে হয়, আমি কি করব, আমার নিশ্চয়ই শুধু আমার নাম, আমার এলাকা না বলে সেটা একটা লাইনে ছেড়ে দিয়ে বাকিটা আমার আরো যা যা ক্যারেক্টারিস্টিক্স আছে সেগুলোকে যতটা দেওয়া যায়। ঠিক একদম। এবং এর সঙ্গে সঙ্গে ওইটা যেটা বলছিলাম আর্ট অ্যান্ড কালচার, এটা যেমন জানাটা দরকার, সেরকম স্পোর্টস নিয়ে কথা হচ্ছিল, যে স্পোর্টস ইভেন্টগুলো এবং সঙ্গে আমার মনে হয় এনভায়রনমেন্টাল যে আমাদের যে নতুন নতুন সামিটগুলো হচ্ছে বা এনভায়রনমেন্টাল যে অ্যাক্টিভিটিগুলো হচ্ছে, সেগুলো সম্পর্কেও কি জানাটা জরুরি? খুব ভালো কথা। এনভায়রনমেন্ট সম্বন্ধে এখন মানুষ আরও সজাগ হচ্ছে, গভর্নমেন্ট আরও সজাগ হচ্ছে, অনেক নতুন নতুন স্টেপ নিচ্ছে, এবং ভারতের কি পজিশন সামগ্রিকভাবে, তো সেটা জানতে হবে। বিভিন্ন এই যে মিটিংগুলোর কথা আপনি উল্লেখ করলেন, ক্লাইমেট মিটস যেগুলো হচ্ছে, প্লাস্টিক মিটস যেগুলো হচ্ছে, সেগুলোতে ভারতের কি বক্তব্য, এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু যেটা খেলার কথাটা বললেন, যে একজন ধরুন না কোনো অফিসার হয়ে কোনো একটা ব্লকে পোস্টিং পেলেন, তো তাকে তো খেলাধুলার দিকেও নজর রাখতে হবে, তার পছন্দ হোক না হোক, হতে পারে আমি ক্রিকেট ছাড়া কোনোদিন কিছু দেখিনি, কিন্তু তাকে সব খেলাতেই কিন্তু তাকে উৎসাহ যোগাতে হবে। তার সঙ্গে ক্লাইমেট নিয়েও তাকে মানে কিন্তু অ্যাওয়ার্ড থাকতে হবে। তো এই সব বিষয়েই কিন্তু এর মধ্যে ঢুকে যাচ্ছে, কোনোটাই ছেড়ে দেওয়া যাবে না যে ওইটা বাদ দিয়ে আমি যাবো, তা হবে না। হ্যাঁ, আর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বলবো, তার আগে যেটা বলবো, এই স্পোর্টস ইভেন্ট বললেন, যদি একদম রুরাল এরিয়াতে কাজ করে, তার মানে সেই পঞ্চায়েত এলাকাগুলোতে যে স্কুলগুলো রয়েছে, প্রাইমারি হয়তো বেসিক এডুকেশনের যে সার্কেলগুলো, সেই সার্কেলগুলোর ইন্টার সার্কেল যে কম্পিটিশন, সেখান থেকে হয়তো ইন্টার ডিস্ট্রিক্ট যেগুলো হচ্ছে, সেখান থেকে স্টেট হচ্ছে, মানে সবটাই তাকে মাথায় রাখতে হবে এবং তাকে বিষয়গুলো সম্পর্কে উৎসাহ দিতে হবে। সেখান থেকে নতুন নতুন খেলোয়াড় বিভিন্ন খেলাতে বেছে নেওয়ার যদি একটা প্রোগ্রাম করা যায়, অনেক কিছুই করার স্কোপ আছে। মানে ইচ্ছা থাকলে উপায় হয় এবং চেষ্টা করা যেতে পারে, কিন্তু নিজেকে মানে সজাগ থাকতে হবে। এবং এরপর একটু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কথা বলে নিই, যদিও সময় আমাদের এগোচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আমরা বলবো কারেন্ট অ্যাফেয়ার্স বলতে গেলে, যেহেতু এখন যদি অ্যাডভার্টাইজমেন্ট হয় হয়তো 15 দিন 20 দিনের মাথায় ইন্টারভিউ হবে, তাহলে মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্স নেক্সট 6 মান্থ দেখবে না আর একটু বেশি সময় দেখবে? কারেন্ট অ্যাফেয়ার্স বলতে এখানে তো খুব যে একদম ফ্যাকচুয়াল আছে, ফ্যাকচুয়ালটাও পড়তে হবে, কিন্তু গত 1-1.5 মাসের ঘটনাগুলো কিন্তু একদম ছানবিন করে পুরোটা একটা রেডি করে যেতে হবে। আচ্ছা, সেটা আমরা জানছি। আবারও সঙ্গে বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন, এবং আপনার প্রশ্নটা ঠিক কি?
নমস্কার। হ্যালো, নমস্কার। আমি বীরভূম থেকে তপতি চ্যাটার্জি বলছি। হ্যাঁ। আমার 36+ বয়স। হুম। আমি কি আজ সময় পাবো? আচ্ছা, এটা একটা ওনার প্রশ্ন আছে। হ্যাঁ, বলে দিই এই পরীক্ষার জন্য আপাতত যা দেখা যাচ্ছে যে 1 জানুয়ারির হিসাবে বয়সটা ক্যালকুলেশন করা হয়। জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 36 বছর অবধি গ্রুপ এ বি সি এবং 39 বছর অবধি ডি গ্রুপ অবধি দেওয়া যায়। তারপরে যদি কোনো এসসি এসটি বা ওবিসি রিজার্ভেশন থাকে সেটা আরও কিন্তু কয়েক বছর পাওয়া যাবে। বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা স্পোর্টস কোটাও কিন্তু রিসেন্টলি ঢোকানো হয়েছে, স্পোর্টসেও ভালো করলে কিন্তু পাওয়া যাবে। আচ্ছা, সেই রিল্যাক্সেশন আছে, সেই অ্যাজ পার রিল্যাক্সেশন সেগুলো তাহলে করা যেতে পারে। এরপরে যেটা বললাম, তার 1-1.5 মাসের যে কারেন্ট ইভেন্টগুলো হয়েছে সেগুলো সম্পর্কে ইন ডিটেলস জানাটা খুব জরুরি, না একটা সম্যক ধারণা থাকলেই? ডিটেলস বলতে ওপিনিয়নটা ফর্ম করতে হবে যে আমি কি ভাবছি জিনিসটা সম্বন্ধে। একটা ইনফরমেশন পার্ট তো রয়েছে, কিন্তু আমি কি ভাবছি, ঠিক আছে। এবং এটা জেনারেলি আমরা বলবো যে দ্য হিন্দু বা টাইমস অফ ইন্ডিয়া এই নিউজ পেপারগুলো একটু পড়া দরকার আছে এই লাস্ট কয়েকদিন। কারণ যারা পরীক্ষক আর কি, মানে যারা ওখানে থাকবেন অফিসাররা, তারা কিন্তু এই পেপারগুলোই পড়েন মোস্টলি আর কি। তারা খুব সিনিয়র অফিসার্স হন। আবার আনন্দবাজার বা এই জাতীয় বাংলা দৈনিক যেগুলো খুব প্রচলিত সেগুলো দৈনিক যেগুলো রয়েছে। হ্যাঁ, এবং এর সঙ্গে সঙ্গে একটা জিনিস জানছি যে এই যে কারেন্ট অ্যাফেয়ার্স জানছে, এগুলো জানছে, সঙ্গে কি পার্সোনালিটি যাদের সঙ্গে সঙ্গে তার মধ্যে কি লিডারশিপ কোয়ালিটি, তার কমান্ডিং কতটা, সে কন্ট্রোলিং পাওয়ার কতটা, এগুলোও কি মানে দেখা হয়? হ্যাঁ, এগুলো তো একজন অফিসারের যা যা কোয়ালিটি থাকা উচিত, তো আমরা জানি যে সেগুলো দেখে নেওয়া হয় যে তার কোয়ালিটিগুলো আছে কিনা। কিন্তু এই কোয়ালিটি তো হঠাৎ করে ডেভেলপ করে না। তবে সে যদি একজন হার্ড ওয়ার্কিং হয়, সে যদি সিনসিয়ার হয় নিজের কাজে এবং ইন্টিগ্রিটি তার যদি থাকে, তাহলে কিন্তু কথাবার্তার মাধ্যমে প্রকট হয়ে ওঠে যে তার এই গুণগুলো রয়েছে এবং সেটা সুটেবল হয়ে যায়। তবে এগুলো নিয়ে একটু অ্যালার্ট থাকাটাই ভালো, বাস এর বেশি কিছু আর কয়েকদিনে কিভাবে কি করতে পারবে, তাই না? একদম। কিন্তু এই যে তার একটা যে মানে টাইম পিরিয়ড ধরে তার যে প্রস্তুতি ছিল, মানে এতদিন প্রস্তুতি নিয়ে সেই জায়গাটা এসেছে, সেই জায়গা থেকে খুব কি ইন্টারভিউ বাই পার্সোনালিটি টেস্ট এটা নিয়ে খুব ভয় না পেয়ে খুব সহজ সরলভাবে মাথা ঠান্ডা রেখে যদি ক্যাটাগরিক্যালি নিজেকে তৈরি করে, সেই রিদমটা মেনটেন করা বা মেন্টাল হাইজিনটা মেনটেন করা কতটা জরুরি? এটা আমি বলবো একদমই ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারা এতটা এসেছে, তার মানে তারা বেস্ট অফ দ্য লট। সুতরাং একটা বড় জায়গা কভার করেই তারা এসছে। এখন এই জায়গাতে এসে ইন্টারভিউতে এসে তাকে যেটা করতে হবে, সে ঠিকমতো প্রপারলি কথাগুলো বলতে পারছে কিনা, বুঝতে পারছে কিনা, জিনিসগুলো সম্বন্ধে তার একটু ধারণা আছে কিনা, এটাই টেস্টিং হয়। এবং এটা যেটা থাম্ব রুল হচ্ছে, মিথ্যে কোনো কথা বলা যাবে না। আমার নিজের সম্বন্ধে আমি উল্টোপাল্টা বানিয়ে কিছু বলতে পারবো না। যেটা সত্যি সেটাই বলতে হবে। যদি কোনো উত্তর জানি, হ্যাঁ জানি। যদি কোনো উত্তর জানি না, সেটা বানিয়ে বলার কোনো দরকার নেই। সেটা একটু বলে দিতে হবে খুব হাম্বলি যে না, আমি স্যার এই উত্তরটা আমার এই মুহূর্তে জানা নেই, আমি বাড়িতে গিয়ে না হয় পরে দেখে নেবো। তো এইখানেই মানুষ আলাদা হয়ে যায়। অনেকে হয়তো বানিয়ে বলতে চেষ্টা করে, 2-1 বার বানিয়ে বলে সে আর কিন্তু তাল রাখতে পারে না। সুতরাং তাকে কিন্তু নিজের প্রতি সৎ হতে হবে। মানে একটা মিথ্যেকে ঢাকতে গিয়ে অনেকগুলো তখন মিথ্যে বলতে হয় এবং সেটা ধরা পড়ে যায়। একদম। আমরা আলোচনার প্রায় শেষে চলে এসেছি। যদি কিছু যারা ইন্টারভিউ দেবে তাদের উদ্দেশ্যে কিছু বলার থাকে? এই কদিন যেটা করা দরকার, সবচেয়ে আগে হচ্ছে প্রত্যেক দিনের নিউজ পেপারগুলো পড়া দরকার 1-2 ঘন্টা সময় দিয়ে। আর নিজের যে সাবজেক্টে গ্র্যাজুয়েশন করেছে, তার নিজের যে অপশনাল সাবজেক্ট এবং তার যে জায়গায় থাকে সে বা যে জায়গায় চাকরি করেছে, সেই সব জায়গা সম্বন্ধে একটু ভালো করে কয়েকদিন ঘেটে ঘুটে দেখে নিলেই কিন্তু খুব ভালো হয়ে যাবে। এবং ওখানে মাথাটা ঠান্ডা রাখতে হবে। ওখানে কিন্তু বিভিন্নভাবে প্রয়োগ করার চেষ্টা করা হবে, তোমার কতটা পার্সিভিয়ারেন্স আছে, কতটা পেশেন্স আছে এগুলো দেখার জন্য। কিন্তু সেই জায়গাটা কিন্তু নিজেকে ঠান্ডা মাথায় উত্তরগুলো দিতে হবে এবং হাসি মুখে। একদম হাসি মুখেই। এইভাবে আমরাও আলোচনায় ফিরবো হ্যালো ডিডি কেরিয়ার প্লাসে। পরবর্তী সময়ে নতুন বিষয় নিয়ে ফিরবো। আগামী দিনে WBCS গ্রুপ এ, গ্রুপ বিতে যারা ইন্টারভিউ দেবে তাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আর এরকম নতুন নতুন বিষয় নিয়ে আরও আলোচনায় থাকতে অবশ্যই সঙ্গে রাখতে হবে হ্যালো ডিডি কেরিয়ার প্লাসকে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে রাখুন কলকাতা দূরদর্শনকে। নমস্কার। নমস্কার।